অ্যালকোহল কি স্কিনের গ্লো বৃদ্ধি করে? অ্যালোভেরা জেল, হলুদ এবং লেবুর রস এটা ডিরেক্ট ইউজ করা স্কিনে কি ভালো? কোন ক্রিম লাগাবো, কোন শ্যাম্পু ইউজ করবো, অ্যান্টি ড্যান্ড্রাফ নাকি সেটার সঙ্গে স্কিনেরও একটা সম্পর্ক থাকে বলে, এগুলো আমি কি করে বুঝবো? বয়স ধরে রাখার জন্য 5টা এমন কোনো জিনিস বলুন যেটা ঘরোয়া উপায়ে সম্ভব। অপসরারা এত সুন্দর কি করে? পিগমেন্টেশন অ্যান্ড হাইপার পিগমেন্টেশন, এটা কেন হয় আর এটার রেমেডি? বোটক্স কি, এটার এত পপুলারিটি, এত নাম, কি জিনিসটা কি? সঙ্গে কোনো অ্যান্টি এজিং এর সম্পর্ক নেই। রিসেন্ট শোনা যাচ্ছে শেফালি জেরিওয়ালার যেভাবে মৃত্যু হলো, সেটা নাকি অ্যান্টি এজিং একটা ইনজেকশন তিনি নিয়েছিলেন এবং ফাস্টিং এ ছিলেন। ইজ ইট ট্রু? আই ডোন্ট থিংক সো। আমার কাছে ব্রাইডাল মেকআপ করতে আসবেন, খুব বেশি এক্সপেকটেশন রাখবেন। একটা বেসিক্যালি বলতো যে পচা দুধ দিয়ে স্নান করতে। এমন এমন জিনিস বিক্রি হচ্ছে যেটা মধ্যে কি আছে, নোবডি ইজ চেকিং দ্যাট। আমি হোল্ড কি করতে পারি আজকে? ডেফিনেটলি আমরা হোল্ড করতে পারি, আমরা স্লো ডাউন করতে পারি। অ্যাজ এ সোসাইটি উই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড। নমস্কার, আমাদের আজকের পডকাস্টের এই এপিসোডটায় আপনাদের স্বাগত। আর আজকে পডকাস্ট বাই ভেনেসাতে এমন একজন গেস্টকে আমরা এনেছি যিনি এই কলকাতার অত্যন্ত স্বনামধন্য এবং অনেক সুন্দরীরা যে বয়স হলেও বুড়িয়ে যাচ্ছেন না এবং সুন্দর থাকছেন, এরকম বিউটি কুইনদের পিছনের যে কারিগর, তিনি আজকে আমার স্টুডিওতে এসেছেন। তিনি আর কেউ নন, দ্য ওয়ান অ্যান্ড অনলি ডক্টর অভিষেক দে, প্রখ্যাত বিখ্যাত ডার্মাটোলজিস্ট এবং ডার্মাসার্জন, এবং আমরা বলতে পারি অ্যাস্থেটিক কনসালটেন্ট। আর কি কি আছে সেটা উনি বলবেন, কিন্তু এটুকু জেনে রাখুন যে যদি সুন্দর হতে চান, যদি বুড়িয়ে যেতে না চান, মানে বুড়ি হতে না চান, তাহলে একটা ম্যাজিক রয়েছে ডক্টর অভিষেক দের হাতে। সো ডক্টর, অনেক অনেক স্বাগত, ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ। আর প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইবো যে সত্যি কি মানে বুড়ি হওয়া আটকানো যায়? কেউ তো বুড়ি হতে চায় না, বুড়ো হতে চায় না। সো প্রথমে দুটো কথা বলি যে এখনো পর্যন্ত সায়েন্স যতটা অ্যাডভান্স করেছে তাতে বয়স বাড়াটা ইনএভিটেবল। এই মুহূর্তে বয়স বাড়বেই, কিন্তু আমরা কয়েকটা জিনিস অ্যাচিভ করতে চাই বয়সের সাথে সাথে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে এখন আমরা অনেক বয়স পর্যন্ত অ্যাক্টিভ থাকি, সেটা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি, ট্রাভেলিং অ্যাক্টিভিটি বা আমাদের জব লাইফে অ্যাক্টিভিটি। তো আমরা সেই অর্থে বুড়ো হতে চাই না। উই শুড লুক ইয়াঙ্গার অ্যান্ড ফিটার। তো মেন আইডিয়া অফ অ্যান্টি এজিং ট্রিটমেন্ট এরকম না যে এখান থেকে পিছন থেকে বয়স হাঁটতে শুরু করলো। মেন আইডিয়া অফ অ্যান্টি এজিং ট্রিটমেন্ট, ধরুন আপনি 40s রিচ করেছেন বা 50s রিচ বা 30s রিচ করেছেন, আপনি আপনার পিয়ারদের চেয়ে ইয়াঙ্গার লুকিং, ফিটার লুকিং থাকুন। সো in other words, আমরা বলতে পারি the idea of anti-aging treatment is gracefully aging, not to stop aging but to gracefully age। মানে কখনোই 50s এর পার্সনকে 18s এর মতো লাগলে দেখতে ভালো লাগে না, but you can be a beautiful 50। That's the main idea about anti-aging। সেটা একটা ব্যাপার। আর সেকেন্ড আরেকটা জিনিস যেটা কথা বলতে চাই সেটা হলো there's no magic to it, everything is science, and science আমরা অনেকটা কিছু অ্যাচিভ করতে পেরেছি, that's what I want to tell। আমি একটা বিষয় মানে না চেয়েও এটা বলতে হচ্ছে, আমি নিজেও সাফার করেছি এটাতে। মেয়েরা একটা বয়সে, বিশেষ করে 40 মেয়েদের বয়স হওয়া মানে, 20 হলেই বুড়ি কথাতেই আছে, 40 হওয়া মানেই আমাদের সমাজে এখনো পর্যন্ত এটা আনফর্চুনেটলি আমাকে বলতে হচ্ছে যে বুড়ি, মাসিমা এই শব্দটা খুব শুনতে হয়। এটা কিন্তু ভীষণ ধ্রুব সত্য। এবং এটা যতই এডুকেটেড হই, যতই ডাক্তার, ইঞ্জিনিয়ার, জার্নালিস্ট, বড় বড় চ্যানেলে কাজ করি, যেখানেই করি, যে স্ট্রিমেই থাকি, আইটি সেক্টরেও থাকি, বয়স হলেই ওই যে মাসিমা আসছে, এই তো মাসি, এই শব্দটা শুনতে হয়। কিন্তু আমরা সেটা চাই না। আর সেই জন্য বোধহয় আপনাদের ক্লিনিকে ভিড়ও বাড়ছে আমাদের মতো মেয়েদের, যারা সুন্দরী থাকতে চায়। কিন্তু এই সৌন্দর্যের জন্য ম্যাজিক্যাল কোনো সায়েন্স নেই, বাট আমি হোল্ড কি করতে পারি এজকে? ডেফিনেটলি আমরা হোল্ড করতে পারি, আমরা স্লো ডাউন করতে পারি, আর আমরা সায়েন্স অফ এজিংকে সফটওয়্যার করতে পারি। সো এইগুলো অ্যাচিভেবল। কিন্তু আপনি যেটা বলছেন সেটা হলো বেসিক্যালি সোশ্যাল পার্সপেক্টিভ, সোশ্যাল প্রেশার। এগেইন এটা কিছুটা হলেও আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কালচারের মধ্যে একটু আছে। আমার মনে হয় না যে আপনি যে কথা বলছেন 40s একটা ওয়েস্টার্ন লেডিকে সেম অ্যামাউন্টের প্রেশার ফেস করতে হবে। আর ফরচুনেটলি এটা একটু চেঞ্জ হচ্ছে।
এটা ডেফিনেটলি কি এরকম একটা প্রেশার মানুষের মধ্যে এক্সিস্ট করে এবং সেটা খুব রাইট না। সেরকম প্রেশার আরও অনেক দিক থেকে দেখতে পাবেন, কখনো কমপ্লেক্সন নিয়ে, কখনো আপনার হাইট নিয়ে, কখনো আপনার বডি শেমিং, আদার অনেক রকমের আছে যেগুলো আমাদের অ্যাজ এ সোসাইটি উই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড। বাট এর বাইরেও কিন্তু মানুষ চেঞ্জ হচ্ছে। এখন আমি প্রচুর পরিমাণে ইয়াং ছেলে মেয়েদের দেখছি যারা অন্য কারোর জন্য না, নিজের জন্য কনফিডেন্ট ফিল করার জন্য, নিজেকে ভালো লাগার জন্য তারা অ্যান্টি এজিং ট্রিটমেন্টের জন্য বা তারা নিজেদের এস্থেটিক্সের জন্য মানি স্পেন্ড করছে। সো একটা প্রচলিত আইডিয়াস আছে যে দেখুন, ওয়ার্ল্ড মে নট টেল ইউ আর বিউটিফুল, বাট এভরি টাইম ইউ লুক অ্যাট দ্য মিরর ইউ শুড টেল ইউর সেলফ ইউ আর বিউটিফুল। যদি এইটা হয়, দেন এভরিথিং ইউ টাচ অন দিস হেভেন ইট উইল টার্ন গোল্ড। সো সেইটা খুব ইম্পর্টেন্ট ইন মডার্ন পার্সপেক্টিভ। দেখুন, আমরা শুধু অন্যের জন্য বাঁচছি না, উই নিড টু ডু ইট ফর আওয়ার সেলফ অলসো। অ্যান্টি এজিং জিনিসটা, সো এগেন অ্যান্টি এজিং বলতে চট করে মনে হবে যে আমরা আজকে থেকে অ্যান্টি এজিং শুরু করলাম, কালকে থেকে আমার বয়সটা পিছন দিকে হাঁটছে। এইটা একেবারেই ইমপ্র্যাকটিক্যাল, এটা সম্ভবই না। তার আগে আমরা বুঝি এজিং কি। সো আমরা এজিং শুরু হয়ে যায় কিন্তু একদম খুব আর্লি পার্ট অফ আওয়ার লাইফ থেকে। সো দুটো ধরনের কনসেপ্ট বুঝতে হবে যে আমাদের শরীরে যদি আমরা ভাবি, ধরুন অন্যভাবে একটা এক্সাম্পল দিই, যে কনস্ট্যান্ট ধরুন ইনজুরিজ হচ্ছে, সেটা স্ট্রেস ফ্যাক্টর থেকে হোক, আলট্রাভায়োলেট থেকে হোক, ট্রমা থেকে হোক, যে কোনো ধরনের জিনিস থেকে কনস্ট্যান্ট ইনজুরি হচ্ছে, আর আমাদের স্কিন কনস্ট্যান্টলি সেটা রিকভার করছে। অ্যান্ড সেই জন্যই আমরা বহু বছর পর্যন্ত সায়েন্স অফ এজিং দেখাই না। এই রিকভারি করতে সাহায্য করা আমাদের আর্লি লাইফে প্রচুর পরিমাণে গ্রোথ ফ্যাক্টর রিলিজ হয়, বিকজ আমাদের জেনেটিক্স আমাদের হেল্প করে সেটা। কিন্তু বয়স বাড়ার যদি দেখা যায় আস্তে আস্তে করে জেনেটিক্স অত ভালো স্ট্রংলি আমাদের গ্রোথ ফ্যাক্টর দেয় না, তখনই সায়েন্স অফ উন্ডিংটা এটা আমরা ভালো করে রিকভার করতে পারি না, তখন সায়েন্স অফ এজিং স্টার্ট হয়ে যায় দেখা। সো বেসিক্যালি ইটস এ কনস্ট্যান্ট প্রসেস। আপনি রিকভারি করছেন, আপনি উন্ডিং হচ্ছেন, কিন্তু যখন আপনার রিকভারি ইজ নট গুড এনাফ, ইউ স্টার্ট শোয়িং দ্য সায়েন্স অফ এজিং, বাইরে বেরিয়ে আসছে। এটা হলো বাহ্যিক লেভেলে, এক্সটার্নাল লেভেলে, কিন্তু ইন্টারনালি জেনেটিক্যালি আমরা এজিং হচ্ছে। সো তার অনেক টেকনিক্যাল টার্ম আছে, টেলোমারেজ বা এই ধরনের কথাগুলো সায়েন্স পড়লে বা সায়েন্সে দেখতে পাওয়া যায়। কিন্তু যদি আমি একটা খুব কমন এক্সাম্পল দিই, আপনারা আমার জেনারেশন অনেকে সিডি দেখেছে, গান শোনা, তো সিডিকে আমি জিন মতো করে ভাবি। তো একটা সিডির মধ্যে অনেকগুলো গান থাকে, সো আপনার জেনেটিক প্রচুর কোড আছে, সেই জিনটা নিয়ে আপনি জন্মালেন। সো এটা অফকোর্স কোন পার্টটা আপনি এক্সপ্রেশন করবেন, ইটস লাইক চুজিং এ সং আউট অফ দ্য সিডি। কিন্তু যেই সংটা আপনি শুনুন, আপনি হরিহরন শুনুন, অরিজিৎ সিং শুনুন, অথবা অন্য কোনো গান শুনুন, হতে পারে ওই টাইমের সাথে সাথে আপনি দেখবেন যে সিডিটাতে স্ক্র্যাচ পড়তে শুরু করছে। এইগুলোকে আমরা ডিএনএ মিথাইলেশন বলি। আবার ডিএনএ আমাদের জিন ইটসেলফ ইজ বিকামিং এজিং। সো এইটা হলো ইন্টারনালি হাউ উই আর এজিং, আমাদের মাইটোকন্ড্রিয়াস আর গেটিং এজড, অ্যান্ড দেয়ার আর থিংস হুইচ ইনক্রিজেস দি এজিং প্রসেস। একটা যেমন আমরা বলতে পারি যে জাস্ট ক্রোনোলজিক্যাল, আমরা বয়স বাড়ছে সেই জন্য আমাদের এজিং হচ্ছে, সেটা একটা পার্ট আছে, বিকজ আমাদের রিকভারি পুয়ার হয়ে যাচ্ছে। বাট অ্যাট দ্য সেম টাইমস আলট্রাভায়োলেট এক্সপোজার, স্ট্রেস ফ্যাক্টর, স্মোকিং, সুগার কনজাম্পশন, এইগুলো কিন্তু আমাদের এজিং প্রসেসকে কনস্ট্যান্টলি বাড়াচ্ছে। অ্যান্ড দ্যাট কজ মিথাইলেশন ইন আর জিন, অ্যান্ড দ্যাটস ওয়াই আপনার জিনের গানটা আর শুনতে ভাল লাগছে না, অ্যান্ড একদিন গিয়ে সেই সিডিটা চলা বন্ধ হয়ে যাবে। সো নট অনলি উই আর ট্রাইং টু ফাইন্ড আ সলিউশন ফ্রম আউটসাইড, যেখানে বিভিন্ন রকম প্রসিজারাল ট্রিটমেন্ট আছে স্কিনের ক্ষেত্রে, উই আর ট্রাইং টু ফাইন্ড আ সলিউশন ফ্রম ইনসাইড। আমরা সেলুলার এজিংকে বন্ধ করতে পারি কি, আমরা মাইটোকন্ড্রিয়াকে স্লো ডাউন করতে পারি কিনা, সেই প্রসেসটাও কিন্তু আমরা বৈজ্ঞানিকভাবে দেখার চেষ্টা করছি। তো মানে এটা একটা অনেক বড় হিউজ পার্ট। Of course, anti-aging is a huge science, and fortunately there are a lot of development happening in the last, I would say, couple of decades. আমি একটা খুব সোজা প্রশ্ন করি, টলিউডে তো আমরা এটা শুনতেই পাচ্ছি যে শিল্পা শেট্টি এবং আরও অনেকে, শ্রীদেবী, যারা অ্যান্টি এজিং অনেক রকম ওষুধ তারা নিতেন। ইভেন রিসেন্ট শোনা যাচ্ছে শেফালি জারিওয়ালার যেভাবে মৃত্যু হলো, সেটাও নাকি অ্যান্টি এজিং একটা ইনজেকশন তিনি নিয়েছিলেন এবং ফাস্টিংয়ে ছিলেন।
Is it true? আই ডোন্ট থিঙ্ক সো। এখন পর্যন্ত কোনো কারো মৃত্যুতে এমন কোনো রিপোর্ট মেডিকেলি আসেনি যাতে এটা সাজেস্ট করে। নাও সৈফ আলী জেরওয়ালের সম্বন্ধে আমি যেটুকু খবরের কাগজে পড়েছি আপনাদের মতো মিডিয়া পার্সন থেকে, তার কাছে 3টে ট্যাবলেটস পাওয়া গেছিল। তার মধ্যে একটা গ্লুটাথায়ন, একটা ভিটামিন সি আর একটা প্যান্টোপ্রাজল। এই 3টের কোনোটাতেই তার মৃত্যু হতে পারে এরকম কোনো সাইন নেই। গ্লুটাথায়ন ইজ এন অ্যান্টিঅক্সিডেন্ট। সামটাইমস আমাদের দেশে লোকে ফেয়ারনেসের জন্য নেয়, ওভার ব্লেমড, ওভার হাইট, বাট অ্যাট দ্য সেম টাইম ইটস ক্যানট কজ মানে একটা সিম্পল ট্যাবলেট অ্যান্ড রিজনেবল ডোজে নিলে কখনো এরকম ধরনের হার্ট অ্যাটাক করে দেবে বা কিছু এরকম কোনো এভিডেন্সেস নেই সায়েন্সের কাছে। She was suffering from low blood pressure. 90 to 90-60 was the blood pressure recorded, I think, few days back or something. That could be already কোনো underlying heart disease. I'm pretty sure ধীরে ধীরে সেটা রিলিজ হবে। এখনো পর্যন্ত কোনো নিউজ পাওয়া যায়নি বা কোনো মেডিকেল রিপোর্ট পাওয়া যায়নি যেখান থেকে আমরা বলতে পারি দার্থহীন ভাষায় যে কোনো পার্টিকুলার প্রোডাক্ট উনি কনজিউম করেছিলেন বা নিয়েছিলেন বা ইঞ্জেকশন নিয়েছে তার থেকে হতে পারে। বাট সেখানে রিস্কটা কিন্তু স্টপ হয়ে যায় না। যদিও আমরা জানি না এই দুজন ভদ্রমহিলার লাইফে এরকম কোনো ঘটনা ঘটেছিল কিনা, কিন্তু আমরা আকছার জানি প্রচুর পরিমাণে মানুষ সোশ্যাল মিডিয়া থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, বিভিন্ন রকম ইনফ্লুয়েন্সারদের থেকে, এমন কোনো সো কল্ড কোম্পানির থেকে প্রোডাক্ট কনজাম্পশন করছেন ইন দ্য name of anti-aging or fairness or acne treatment or multiple things, hair growth, যেগুলো কমপ্লিটলি আনকন্ট্রোলড। তো রিস্ক কিন্তু থেকে যাচ্ছে। আমি আরেকটু ভালো করে বুঝতে পারছি, মানে আপনার কথার পর আমি নিজে খুব শঙ্কিত হয়ে গেলাম। এবং দর্শকদের জন্য এই প্রশ্নটা অবশ্যই করা উচিত যে বাজারে যেগুলো আমরা পাচ্ছি অ্যান্টি এজিং ক্রিম, আমরা যেগুলো পাচ্ছি ফেয়ারনেস ক্রিম, আমরা আরো বেশ কিছু পাচ্ছি যে অনেক অনেক ধরনের আরো লোশন থাকে, জেল থাকে, যেগুলো এজিংটাকে নাকি স্লো ডাউন করে দেয়, তাহলে সেগুলো ঠিক না? না, সেরকম আমি বলছি না, কোনো ব্ল্যাঙ্কেটলি ঠিক না বলাটা ঠিক না। দেখুন, কিছু পরিমাণে প্রোডাক্ট আগে থেকেই বাজারে চলতো, ঠিক আছে, প্রচুর পরিমাণে ময়শ্চারাইজার, সোকল অ্যান্টি এজিং ক্রিম, মোস্ট অফ দেম আর গ্লোরিফাইড ব্লাফ। খুব কিছু হাতি ঘোড়া কাজ করতো না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম কোনো ক্ষতিও, গ্লোরিফাইড ব্লাফ মানে ওটাকে খুব সুন্দর করে প্যাকেজিংয়ের মাধ্যমে সুন্দরী মহিলারা তারা অ্যাডভার্টাইজমেন্ট করে প্রচার করে, এবং সেইটা হয়তো টু সাম এক্সটেন্ট সব ইন্ডাস্ট্রিতে কিছুটা থাকে, যে সবটাই যে সত্যি না, কিন্তু তাতে কোনো হার্মফুলও ছিল না। মোস্ট অফ দ্য বড় কোম্পানি যে প্রোডাক্টগুলো আপনারা ইউজ করতেন সেগুলো কিন্তু হার্মফুল, এটা কোনো সিরাম বেসে বা ময়শ্চারাইজিং বেসে প্রোডাক্ট থাকে, যাতে খুব অল্প পরিমাণে হয়তো এইচএ, বিএইচএ বা রেটিনল বা হাইলোনিক অ্যাসিড এরকম ধরনের প্রোডাক্ট অ্যাড করা থাকে, যাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব খুব রেয়ার। অফকোর্স তারপরেও আপনাকে আপনার স্কিন টাইপ বুঝতে হবে, অবশ্যই কোনো বিশেষজ্ঞর পরামর্শ পেলে ভালোই হয়, বাট একটু মাঝে মাঝে একটু ট্রাই করার মধ্যে কোনো ক্ষতি ছিল না যে এই ধরনের প্রোডাক্টগুলো ছিল সেটা। কিন্তু প্রবলেম হচ্ছে যে এখানে থেমে থাকেনি, এর বাইরেও লোকজন ইনজেক্টেবল নিচ্ছে, ট্যাবলেটস নিচ্ছে, বিভিন্ন ধরনের সকল প্যাকেজেস বিক্রি হচ্ছে ওয়েট লসের জন্য বা অ্যান্টি এজিংয়ের জন্য, যেইগুলো কিন্তু অনেক দূর পর্যন্ত আমাদেরকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। তার মধ্যে কখনো কোনো ক্ষতিকর কেমিক্যাল থাকছে, হেভি মেটালস থাকছে, তাতে স্টেরয়েডস থাকছে। এই জায়গাটা এতটা আনকন্ট্রোল না। আপনি যদি দেখুন একটা মেডিসিন যদি বিক্রি হয়, আপনি দেখবেন সেটা ড্রাগ কন্ট্রোল জেনারেল ইন্ডিয়া আছে, আমাদের প্রত্যেকটা প্রেসক্রিপশন মাঝে মাঝে অডিট হয়। ইন্ডিয়াতে আমি বলবো না যে ডাক্তারি স্বাস্থ্যটা খুব অডিটেড, খুব দারুণ কঠিন, বাট কিছু একটা প্রোটেকশন আছে তার। কিন্তু এই যে অনলাইন মার্কেট, এই যে অনলাইন সোকল ইনফ্লুয়েন্সার বা স্পেশালিস্ট, তারা কিন্তু কমপ্লিটলি আনডিটেক্টেড, তাদের উপর খুব একটা নজরদারি করা সম্ভব না। তার ফলে এমন এমন জিনিস বিক্রি হচ্ছে যেটা মধ্যে কি আছে, নোবডি ইজ চেকিং দ্যাট। সেই ক্ষেত্রে রিস্কের পরিমাণটা অনেক বেড়ে যাচ্ছে, তাই না? যে আমরা একটা কোনো ওষুধ দিতে গেলে ডাক্তারবাবুরা জানেন যে এর মধ্যে কী কী সাইড এফেক্ট হতে পারে, তার জন্য কোনো টেস্ট করা। আমি একটা সাধারণ কথা বলি যে একটা মিনোক্সিডিল খুব কমনলি ইউজ মেডিসিনের ট্রিটমেন্ট, ওরাল বা লাগানো ওষুধ দেওয়া হয়, কিন্তু কতজন লোক জানে যে মিনোক্সিডিল থেকে লো ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা থাকে টেকনিক্যালি। সো ডাক্তারগুলো যাকে দেয় তারা দেখে নেয় অনেক কিছু, বয়স আছে কি আছে, তার অন্য কোনো মেডিসিন থাকছে কি না, তার একটা বেসলাইন কোনো টেস্ট আছে কিনা, সব কিছু দেখে ডাক্তার কতটা দূর যাবে, কোন ডোজে দেওয়া যাবে, ছেলেদের কতটা যাবে, মেয়েদের কতটা দেওয়া যাবে। কিন্তু
এখন আপনি দেখবেন অনলাইন অ্যাডের মাধ্যমে প্রচুর কোম্পানি আপনাকে ABCD অনেক কিছু করে তার সাথে একটা মিনোক্সিডিল দিয়ে আপনাকে বিক্রি করছে হয়তো 25-30-35 হাজার টাকার প্যাকেজে। আনসেফ, বিকজ আপনাকে কেউ চেক করছে না, আপনাকে কেউ রেসপন্সিবিলিটি নিচ্ছে না। এইগুলো কিন্তু একটু আমাদের একটু ভাবতে হবে যে এর কোনো রেগুলেশন দরকার আছে কি না, বা আমরা বা কতটাই এরকম অনলাইন, এটা এক ধরনের মার্কেটিং অফকোর্স, কিন্তু এইরকম অনলাইন মার্কেটিংয়ের শিকারে কতদিন ধরে পড়বো। বোটক্স কি, এটার এত পপুলারিটি, এত নাম, কি জিনিসটা কি? সো এটা একটা পেপটাইডস, বোটুলিনাম টক্সিন নাম। তো বোটক্স এটা ব্র্যান্ড লেভেল, এরকম বোটুলিনাম টক্সিন আরও অন্য ব্র্যান্ডের আছে, বাট বোটক্স ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট, সেজন্য এটার নামটা খুব পপুলার। 1960, এটা খুব ইন্টারেস্টিং স্টোরি আছে। ক্যারেক্টার্স দুজন ডাক্তারবাবু ছিলেন, তো যিনি আই সার্জন, তো তার আগে থেকেই বোটক্স ইউজ হচ্ছিল, বাট ইউজ হচ্ছিল চোখের কিছু সমস্যার জন্য। কিন্তু সেটা করতে গিয়ে দেখেন যে তার হাজব্যান্ড দেখছেন যে উনি ডার্মাটোলজিস্ট ছিলেন, যে মাথার রিঙ্কেলগুলো চলে যাচ্ছে। সো তখন সেটা নোট করে দেখলেন যে আরে এই ওষুধটা তো আমরা স্কিনে ডাইরেক্টলি ব্যবহার করতে পারি। স্কিনে ব্যবহার করলে দেখা যাচ্ছে যে রিঙ্কেলসগুলো চলে যাচ্ছে। তো দেখবেন প্রচুর পরিমাণে মানুষের যত বয়স হচ্ছে তত দেখবেন চোখের সাইডে, আমাদেরকে ক্রোজ ফিট বলি বা গ্ল্যাভেলার ফ্রন্ট, যেটা মাথার সামনের দিকে পুরো পরে, বা আপার ফোরহেড লাইন্স, এই যে লাইন্সগুলো আছে এইগুলো বোটক্স দিয়ে সফটেন আপ করা যায়। আরও কিছু কিছু লাইন্স আছে, আমি যেমন প্ল্যাটিসমাল ব্র্যান্ড ফ্যান, সায়েন্স অফ এজিং, সেইগুলোকে আমরা সফটেন করে দিই। ইটস এ ভেরি সেফ ট্রিটমেন্ট। 1968 থেকে ইউজ হচ্ছে, এখনো পর্যন্ত পপুলার। 200টা দেশে চলে একসাথে, কোনো দেশে রেড ফ্ল্যাগ হয়নি, পপুলারিটি মোর বেড়েছে। সুতরাং সেটা নিয়ে প্রবলেম নেই, কিন্তু ইস্যুরও এখানেও এটার জন্য বেসিক অ্যানাটমি ট্রেনিং দরকার। ইউ নিড টু স্টিল আইডেন্টিফাই দ্য মাসেল, পুট রাইট অ্যামাউন্ট ইন দ্য রাইট প্লেসেস। যেখানে সেখানে বোটক্স করলে প্রবলেম, বোটক্সের কোনো দোষ নেই, মানে কিন্তু যেটা হচ্ছে যে আমি কোনো একটা বিউটি পার্লারে গিয়ে বোটক্স করে নিচ্ছি, বা আমি থাইল্যান্ডে কোনো ট্রিপে গেছিলাম, সেখানে হঠাৎ করে বোটক্স করে নিয়ে চলে আসলাম, আমি এমন একজনের কাছে আমি চিনি না, বা তার ডাক্তার কিনা আমি তাও জানি না, এইগুলোতে ক্যান লিড প্রবলেমস। আদারওয়াইজ আপনি যদি কি ধরনের সমস্যা হতে পারে? বোটক্সের মেন সমস্যাটা হলো যে আপনার আইলিড ড্রপিং হতে পারে, আই সাইটে ইস্যুস হতে পারে, এই ধরনের জিনিসগুলো সমস্যা হতে পারে। বোটক্স থেকে মাসেল প্যারালাইসিস হতে, মাসেল অ্যাট্রফি হতে পারে, নার্ভের সমস্যা মেনলি। কিন্তু মানে অনেস্টলি ইটস ইম্পসিবল ফর এ ট্রেন্ড হ্যান্ড টু গিভ, ইম্পসিবল বলা যায় না, কিন্তু এক্সট্রিমলি রেয়ার ফর এ ট্রেন্ড হ্যান্ড টু গিভ এনি কাইন্ড অফ প্রবলেম, যেটা একটু লং লাস্টিং হবে। বাট হ্যাঁ, কখনো কখনো 1-2 সপ্তাহ একটু উইকনেস লাগা, এইগুলো হতে পারে, কিন্তু সেটা খুব টেম্পোরারি। বোটক্সে একটাই প্রবলেম যে একটু কস্টলি, সেটা। আর একটা প্রবলেম হলো 4 to 6 মান্থস বাদে বাদে আপনাকে টাচ আপ করতে হয়, নাহলে এফেক্টটা চলে যায়। এগুলো কি সেটিং থাকে? হ্যাঁ, প্রত্যেক 4 থেকে 6 মাস বাদে বাদে একবার করে। কিরকম মানে কিরকম খরচ পড়ে এগুলোতে? সো ডিপেন্ড করতে কত ইউনিটের, রাফলি ধরে নিন আপার ফেসটা পুরোটা করার জন্য রাফলি 20,000 আশপাশ খরচা করে। বলা হয় যে ঐশ্বরিয়া রায়, সুস্মিতা সেন এরা বোটক্স করেছিল এবং তারপরে সাইড এফেক্ট বেরোচ্ছে, মানে যেগুলো আমরা দেখি এক একটা, এবং তারপর ফুলে গেছে, মোটা হয়ে গেছে, এগুলো বলে, এগুলো কি মানে মিথ্যে? অ্যাবসলিউটলি মিথ্যে। তার জন্য কিছু ওটা বোটক্স থেকে হয়নি। বোটক্স থেকে কেউ ফুলে যেতে পারে না। আমার মনে হয় ফিলারের সাথে গন্ডগোল করে ফেলছে। ফিলার ইজ অ্যানাদার টাইপ অফ ইনজেক্টেবল, যেটা মিড ফেস থেকে লোয়ার ফেসে করা হয়। অনেক সময় কিছু কিছু অ্যাক্ট্রেসেস বা মডেলস তারা চায় যে আমার একটু ফুল চিক দরকার, বা আমার একটু ফুল লিপস দরকার, ফুল চিন দরকার। এখন হয় কি, করা তো গেল হয়তো, তাকে ডাক্তারবাবু খুব ভালোভাবে করে, আর অনেক অনেক অ্যাক্ট্রেসেস এখন মিডল ইস্টে গিয়ে করাচ্ছে বা ইউএসএতে গিয়ে করাচ্ছে, বাট একটু বিউটি সেন্সটা ওখানকার দেশে আমাদের মধ্যে একটু তফাৎ আছে। তার ফলে কখনো কখনো হয় যে করে তুমি আসলেন এবং মেবি হি হ্যাজ ডাজ এ গুড জব, কিন্তু আমাদের যারা দর্শক তারা তাকে অনেক দিন ধরে দেখে দেখে অভ্যস্ত, এই চেঞ্জটা তারা ইজিলি পিক করে ফেলছে, যে ওর মিড ফেস হঠাৎ ভারী হয়ে গেল, বা লিপসটা হঠাৎ সোয়েল্ড হয়ে গেল। তো এইটা কেন ওদের ফেস সবসময় দেখা হয়, তো অনেকে পিক করে ফেলছে। সেটা হয়তো আপনি বলতে চাইছেন কোনো অ্যাক্ট্রেসের ক্ষেত্রে হতে পারে। আমি ইন্ডিভিজুয়াল তাদেরকে চিনি না, সেটা বলতে পারছি না, কিন্তু বোটক্স থেকে ফেস ফুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ফিলার্স থেকে হতেই পারে যদি ওভারডান হয়, বাট এমনভাবে দেওয়া হয় যেটা হয়তো আমাদের সেন্স অফ বিউটির সাথে যাচ্ছে না। একদমই। স্কিনের অনেক ক্রিম আজকাল পাওয়া যায় যেখানে অ্যাসিড ব্যবহার হয়, এবং সেই অ্যাসিডটা ইভেন ভিটামিন সি, ভিটামিন ই, এগুলো স্কিনে ডিরেক্ট ইউজ করা সেফ?
সো ভিটামিন সি ইজ দ্য অ্যাসকর্বিক অ্যাসিড, অফকোর্স সেফ, কতটা এফেক্টিভ তা নিয়ে ডাউটফুল হতে পারে। ভিটামিন সি যেই ফর্মে এফেক্টিভ সেটা মোস্ট অফ দ্য ওভার দ্য কাউন্টার মলিকুল আপনাকে থাকবেই না, কেন ভেরি ভিটামিন সি খুব আনস্টেবল মলিকুল, যেই মুহূর্তে অক্সিজেনের সম্পর্কে আসে এটা অক্সিজেন নষ্ট হয়ে যায়, তো এটা খুব ডিফিকাল্ট লাইটে বা অক্সিজেনকে স্টেবল করা। সো যে ফর্মে ডেলিভারি করলে পর স্টেবল হয় তার জন্য বেশ প্রচুর রিসার্চ তাকে কিছু কিছু কোম্পানি মানে ইন্টারন্যাশনাল লিডিং কোম্পানি যারা ফার্মাসিউটিক্যাল তাদের আছে, কিন্তু যেটা ওটিসি লোকে কেনে বেসিক্যালি তাতে কিছু কাজ হয় না। ইটস সিরাম বেস, লাগালে পর একটু ভালো লাগে, কিন্তু তাতে ভিটামিন সি খুব কাজ করছে আমার মনে হয় না। বাকি যেগুলো বললেন আপনি অ্যাসিড বলতে আমার মনে হয় এইচ এ বিএইচ এর কথা বলছেন, আলফা হাইড্রক্সি অ্যাসিড, বিটা হাইড্রক্সি অ্যাসিড। আলফা হাইড্রক্সি এর মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড, ম্যান্ডেলিক অ্যাসিড এরকম ধরনের আছে, বিএইচ এর মধ্যে স্যালিসাইলিক অ্যাসিড এরা আছে। এইগুলো বিভিন্ন কাজে লাগে স্কিনের ক্ষেত্রে, সেটা ডাক্তার অনেক বহু বছর ধরে ব্যবহার করছে। ক্লিওপ্যাট্রার স্টোরি কি শুনেছেন? ক্লিওপ্যাট্রা বেসিক্যালি বলতো যে পচা দুধ দিয়ে স্নান করতো। সো দিস ইজ সাওয়ার মিল্ক বেসিক্যালি ক্রিয়েট ল্যাকটিক অ্যাসিড। সো ল্যাকটিক অ্যাসিড মডার্ন জেনারেশন 80% ল্যাকটিক অ্যাসিড আমরা কেমিক্যাল পিল হিসেবে ইউজ করি। সো এইটা কিন্তু কিছু আজকের না, এই টোটকা বহু বছর ধরেই ছিল, তাকে মডার্ন সায়েন্স রিফাইন করেছে এবং তাটা মেডিকেল প্র্যাকটিসও বেশ বেশি বছর ধরেই ছিল, এখন নাথিং নিউ অ্যাবাউট ইট। কিন্তু যেহেতু এটা ইনক্রিজিংলি পপুলার হচ্ছে, প্রচুর কসমেটিক্যাল কোম্পানি তারা নিজেদের প্রোডাক্টে এইচ এ বিএইচ এ নিয়ে আসছে। মোস্ট অফ দেম আর ভেরি লো কনসেন্ট্রেশন, নট ইন দ্য রাইট পিএইচ, সো মোস্টলি ইনএফেক্টিভ and may not suit the skin type you are। মানে ধরুন কারো, আমি একটা কথা বলছি, বিএইচএ আপনি ইউজ করছেন যেটা আদারওয়াইজ অ্যাটোপিক বা ড্রাই স্কিন, তাহলে আপনার কিন্তু বেশ মারাত্মকভাবে স্কিন সেন্সিটিভ এবং র্যাশেস হতে পারে। সো আপনাকে জানতে হবে যে স্কিন টাইপটা কি, সেক্ষেত্রে চয়েসে গন্ডগোল হতে পারে, কিন্তু ওভারটলি ক্ষতিকর না। যদি বাই চান্স কিছু একটু রং হয়, ডাক্তারবাবুদের কাছে গেলে তারা ইমিডিয়েটলি তাকে সামলে নিতে পারবে। ইউজ করাটাও বোধহয় তা ইউজ করাটা আমি ডিসকারেজ করতে পারি না, বাট আমি সবসময় বলবো যে রাইট পার্সনের কাছে গিয়ে একটা অ্যাডভাইস নিয়ে যাওয়া ভালো, বা এবং সেই রাইট পার্সনের ডার্মাটোলজিস্ট বা প্লাস্টিক সার্জন। বাট যদি কখনো একটু ট্রাই করতে পারেন, ইউজুয়ালি এগুলো সেফ, খুব আনসেফ না। আরেকটা সমস্যা যেটা একটু বেশি বয়সের মহিলাদের মধ্যে দেখা যায়, আজকাল তো খুব ছোট থেকেই দেখা যাচ্ছে, পিগমেন্টেশন অ্যান্ড হাইপার পিগমেন্টেশন। এটা কেন হয় আর এটার রেমেডি কি? দেখুন, পিগমেন্টেশন অ্যাজ এ হোল মিনস কালো দাগ, হাইপার পিগমেন্টেশন একটু বেশি কালো দাগ। সুতরাং এইটাকে এখন এই ওয়ার্ডগুলো এসছে খুব ইনফ্লুয়েন্সারদের জন্য, বা আচ্ছা, এটা কি সেই ওই যেটা আমরা ছোটবেলায় শুনতাম মা ঠাকুমাদের কাকিমাদের, মানে মেছেতা? তো মেছেতা এক ধরনের পিগমেন্টেড ডিসঅর্ডার, মানে পিগমেন্ট কথাটা ইজ আ ভেরি প্লেন ইংলিশ ওয়ার্ড ফর কালো দাগ। তার অনেক রকম টাইপ হতে পারে, কিন্তু আপনি যদি ধরুন একটা পার্লার প্রসিজার করছেন, তখন যদি আপনাকে আপনার মুখে কালো দাগ হয়েছে, আপনি ফেসিয়ালটা করুন, আপনি কনভিন্স হবেন না। আপনাকে যদি বলে পিগমেন্টেশন হয়েছে, আপনি ফেসিয়ালটা করুন, তো আপনি বেশি কনভিন্সড হবেন। সো এই ওয়ার্ডসগুলোকে ফ্লোট করা হয় টু সেল, মার্কেটিং পলিসি, মার্কেটিং। কিন্তু পিগমেন্টেশন কোনো একটা রোগ না, ক্যান বি লট অফ টাইপস। কিছু পিগমেন্টেশন ধরুন হতে পারে যে আপনার লং টার্ম ট্যানিং এর জন্য হচ্ছে, অনেক দিন ধরে রোদে ঘুরছেন, সানস্ক্রিন ঠিক মতো লাগাচ্ছেন, সেরকম কিছু স্কিনের প্রবলেম হতে পারে। যেমন আপনি মেচেতা বলছেন, যাকে মেলাসমা বলি আমরা, বা ফ্রেকেলস, লেন্টিজেন, হাজার রকমের পিগমেন্টেশনের প্রবলেম হতে পারে। কিছু বার্থ মার্ক যেটা পিগমেন্টেশনের ক্রিয়েট করতে পারে। সো এইটা জরুল বলে যেটা গেছে, তারপরে পোস্ট পিগমেন্টেশন হয়েছে, আপনার কোথাও পুড়ে গেছে, তাতে পিআইএইচ হয়েছে। সো লট অফ টাইপের পিগমেন্টেশন হতে পারে। ডাক্তারবাবুরা সেটা জাজ করে, এবং পিগমেন্টেশন এপিডার্মাল হতে পারে, মানে স্কিনের উপরিভাগে হতে পারে, আবার ডার্মাল হতে পারে, নিচের দিকে হতে পারে। এইটা জাজ করে ডাক্তারবাবুরা আপনাকে কি ধরনের ট্রিটমেন্ট আপনার জন্য বেস্ট সুটেবল হবে সেটা দেয়। সুতরাং যেগুলো ফ্যান্সি শোনায়, বাট পিগমেন্টেশন বলে কিছু এক্সট্রা ইনফরমেশন পাওয়া যায় না। কিন্তু পার্লারে তো গেলেই বলে যে পিগমেন্টেশন, আচ্ছা স্কিনটা, আচ্ছা আমি একটা কথা অবশ্যই উল্লেখ করতে চাইবো, আমি নিজেই এটার অভিজ্ঞতার সাক্ষী হয়েছি। কলকাতা শহরে এরকম অনেক পার্লার রয়েছে যেখানে স্কিন টেস্ট করা হয়, টেস্ট করার পর বলা হয় আচ্ছা পিগমেন্টেশন ফ্রি করার জন্য অ্যান্টি ট্যান ফেশিয়াল, এবং খুব ভালো মূল্য চোকাতে হয় এগুলোর জন্য। তো এগুলো করা কি উচিত? মানে আমি যদি বলেন যে মানে একদম সাধারণ ভাষায় মুরগা হয়েছি, তো এগুলো করা উচিত? সো বেসিক্যালি এগুলো ইউজুয়ালি ব্লাফ, বাট এক্সপেন্সিভ ব্লাফ, বাট হার্মলেস ব্লাফ।
খুব একটা ক্ষতি করে না, একটু ফিল গুড ফ্যাক্টর আছে। মানে ধরুন আপনি একটা জায়গায় গেলেন, আপনাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে কেউ একটা মাসাজ করছে, কেউ এটা করছে সেটা করছে, ইউ ফিল গুড, ইউ ফিল রিল্যাক্স। বাট পরের দিন সকালবেলা 10 মিনিট কলকাতার পলিউশনে সূর্যের আলোতে হাঁটুন, আপনি উই ব্যাক টু নর্মাল। এইটা মানে লং টার্মে কিছু কিছু ইম্প্যাক্ট দেয় না, বাট কখনো কখনো এটা শর্ট টার্মে আপনাকে হ্যাপিনেস দেয়। সো আমি কারো হ্যাপিনেস কেড়ে দিতে অ্যাটলিস্ট চাইবো না, সুতরাং ইউ ক্যান ট্রাই ইট, খুব বেশি এক্সপেকটেশন রাখবে না। কিন্তু এই যে সোনা, রূপো, তারপর ফেশিয়াল, এগুলোর কোনো সায়েন্টিফিক কারণ তো নিশ্চয়ই রয়েছে। কোনো ফেশিয়ালি কোনো সেভাবে সায়েন্টিফিক কারণ নেই, তার মানে পুরোটাই। সো এটা শর্ট টার্মে আপনার স্কিনকে কিছুক্ষণের জন্য ভালো লাগে, বিকজ আপনি অনেক কিছু, ধরুন আপনি মাসাজ করছেন, আপনি ক্লিনিং করছেন, আপনি কিছু প্যাক লাগাচ্ছেন, যে প্যাকটা একটু টান টান রাখছে কিছুক্ষণের জন্য স্কিনে, তাতে সোনা, রূপো, চাঁদি এতটাই যদি ইজি হতো, আজকালকার এক্সপেন্সিভ বাজারে খুব ইজি হতো। বাট এনিওয়ে ইউ ক্যান ট্রাই আউট চকলেট, ক্যাডবেরি। আমি তো কিছু দেখিনি পৃথিবীতে যে আজ পর্যন্ত ফেশিয়ালে দিয়ে দেয়, বাট অফকোর্স এগুলো কমপ্লিটলি ব্লাফ, কোনো সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ড নেই, কোনো ট্রায়াল, কোনো স্টাডি, কোনো ডেটা নেই। সো বাট অ্যাট দ্য সেম টাইম আমি খুব দুঃখী তো করতে চাই না, আপনাকে হতাশ করতে চাই না, বিকজ আমি এটুকু জানি মোস্ট লাইকলি এটা কোনো আপনাকে হার্মও করেনি। তাহলে আপনি বলছেন যে একজন যার এই ট্রেনিং আছে, একজন ডক্টর প্রপার, তার কাছে গিয়ে এই ধরনের জিনিসগুলো ইউজ করা উচিত। মানে ত্বকের ব্যাপার, স্কিনের ব্যাপারটা খুব সেন্সিটিভ, তাই তো? ত্বকের ব্যাপারে, হেয়ারের ব্যাপারে, এমনকি অ্যান্টি এজিং বা ওয়েট লসের ব্যাপারে আপনাকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। স্পেশালি ত্বক আর অ্যান্টি এজিং আর হেয়ারের কথা আমি বলি, এক্ষেত্রে কিন্তু দুটো গ্রুপ অফ ডক্টরদেরই বেসিক কোয়ালিফিকেশান থাকে বা তাদের সিলেবাসের মধ্যে থাকে এই পার্টটা, সেটা হলো স্কিনের ডাক্তারবাবু, ডার্মাটোলজিস্ট যাদের বলে, আর প্লাস্টিক সার্জন। এর বাইরে কিন্তু আর কোনো স্পেশালিটি নেই যাদের কোনো রকমের অভিজ্ঞতা আছে বা তাদের এরকম কিছু নেই। তো স্কিন ক্লিনিক থাকতেই পারে, সেই স্কিন ক্লিনিক NABL অ্যাক্রেডিটেশন থাকে, তাদের ডার্মাটোলজিস্ট আছে কিনা দেখতে হবে। দুটো তিনটে জিনিস বলা যায়। তো একটা জিনিস বুঝতে হবে যে ডার্মাটোলজিস্ট আর প্লাস্টিক সার্জন এরাই দুটো গ্রুপ অফ ডাক্তার যাদের আপনার ত্বক বা হেয়ার সামলানোর অধিকার আছে এবং তাদের দ্যাট নলেজও আছে। কিন্তু দেখা যাচ্ছে বোধহয় এই ফিল্ডটা খুব পপুলার হয়ে যাচ্ছে, এবং এটা বোধহয় ইজি রেভিনিউ বা মানি জেনারেটিং হচ্ছে, তার ফলে প্রচুর পরিমাণে MBBS ডাক্তার, ডেন্টাল ডাক্তার, ENT ডাক্তার, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, কবিরাজি, এনিথিং অন আর্থ, তারা নিজেদের সকল কসমেটোলজিস্ট বা এই ধরনের বলে ট্রিটমেন্ট করছে। আরো একটা জুড়ে দেবো, মানে আপনাদের স্কিনের ক্ষেত্রে মনে হয় আরো একজন কম্পিটিটর বলা যেতে পারে, সেটা হলো যে বিউটি পার্লার, এবং এগুলো নিজেদের মতন করে যেটা বলা হয় যে ফেশিয়াল করলে যেই বয়স বাড়ছে ফেশিয়াল করলে, এগুলো কি সত্যি কোনো কার্যকারিতা আছে? এটা একটা জিনিস বুঝতে হবে যে আমার কাছে ব্রাইডাল মেকআপ করতে আসবেন না, সম্ভবত, বিকজ আমি আর্টিস্ট না, অ্যান্ড বিউটিশিয়ানস আর ম্যাজিশিয়ান, ওরা যেমন করে মানুষের তৎক্ষণাৎ স্বল্প সময়ের জন্য কিন্তু যেভাবে চেঞ্জ করতে পারে, দে আর আর্টিস্ট, বাট দে ডোন্ট হ্যাভ সায়েন্স। যেমন করে আমার কাছে কোনো ব্রাইডাল মেকআপ করতে আসা বেশ হাস্যকর, তেমনি একইভাবে অনুচিত, অফকোর্স, বাট আমার কোনো অভিজ্ঞতাই নেই কোনটার পরে কোনটা কি লাগাতে হবে, কিচ্ছু না। বড় যেন আমার এইটুকু ধারণা আছে কোন ব্র্যান্ডের মেকআপগুলো একটু সেফার। কিন্তু একইভাবে একজন বিউটিশিয়ানের কাছে বা একজন ওরকম ধরনের মানুষের কাছে, যিনি আর্টিস্ট প্রিন্সিপালি, তার কাছে ট্রিটমেন্ট করানোর কনসেপ্ট খুব আনইউজুয়াল। এইটা অন্য কোনো দেশে সেভাবে এক্সিস্ট করে না। তা মানে কোনো ধরুন আপনার হেয়ার লসের জন্য বা ড্যান্ড্রাফের জন্য বা ফেসে অ্যাকনি হয়েছে বা তার জন্য লেজার ট্রিটমেন্ট, তাতে এই ট্রিটমেন্ট, এরকম ট্রিটমেন্ট বিউটি পার্লারে গিয়ে একজন টেকনিক্যালি আর্টিস্টের কাছে গিয়ে করানো আনবিলিভেবল, পৃথিবীর কোনো দেশে হয় না। ফোর্সিং, তারাও আন্ডার লট অফ প্রেশার থাকে, তাদেরও মার্কেটিং, তাদের টার্গেট, অনেক কিছু থাকে, কাউকে ইন্ডিভিজুয়ালি দোষ দেওয়া যায় না, বিকজ ইটস ইন্ডাস্ট্রি ড্রিভেন প্রফেশন। বাট আমাদের তো রাইট চয়েসে হতে হবে। টিভিতে বলছে থামস আপ কে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে পড়তে, পড়বো কি পড়বো না সেটাও তো আমাদের দায়িত্ব, তাই না? তো সেই দিকটা দেখতে হবে। তো চয়েসটা আমাদেরই, মানে হেয়ার কাট করতে কি আপনি আমার কাছে আসবেন,
একইভাবে হেয়ার ট্রিটমেন্ট করানোর জন্য যদি আপনি ইউ চুজ বিউটিশিয়ান, দ্যাট মে বি এ রং চয়েস, দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। বাংলায় যদি বলি, বোঝাতে চাই দর্শকদের, তার মানে স্কিনের কোনো ট্রিটমেন্ট মানে অ্যান্টি এজিং প্রপার্টি যদি তার মধ্যে করাতে চায় সেটা হোক, বা যে কোনো ট্রিটমেন্ট, সেটা করানোর একমাত্র জায়গা কোনো ডক্টরের পরামর্শ, তাই ডক্টর ডার্মাটোলজিস্ট এবং প্লাস্টিক সার্জন। এর বাইরে কোনো মানে আমি কি হার্টের ট্রিটমেন্ট করতে পারি বা আমি কি ডেন্টাল ট্রিটমেন্ট করতে পারি, আমার কোনো আইডিয়া নেই। আমার নিজের দাঁতের ডাক্তার, আমি ডেন্টিস্টের কাছে দৌড়াই। সো ইকুয়ালি একজন ডেন্টিস্টের কোনো আইডিয়া নেই একটা স্কিনের ট্রিটমেন্ট কি করে করতে হবে। তো সেই জন্যই সেটা কোয়েশ্চেনেবল। সেটা আমাদের দেখতে হবে যে আমরা একটু ভেরিফাই করতে হবে। ভেরিফাই করা খুব ডিফিকাল্ট না। যে কোনো ডাক্তার, মোস্ট অফ দ্য টাইম এরকম জায়গা থেকে যে ডাক্তাররা করে তারা হোয়াইট পেপারে প্রেসক্রিপশন করে। সো এটা খুব ইজি টু ফাইন্ড আউট। মানে ফেশিয়াল করলে কি অ্যান্টি এজিং? আমি ফেশিয়ালে কথাটা আসছি। ফেশিয়ালে একেবারে কোনো কার্যহীনতা না, সেটা সেরকম না, আমি বলছি তার কারণটা। বাট এই ব্যাপারটা আগে ক্লারিফাই করতে চাই যে কোনো ডাক্তারবাবুকে যদি আপনার কোয়েশ্চেনেবল লাগে বা আপনার মনে হয় যে ইট ইস টু ফ্ল্যাশি বা এরকম মনে হচ্ছে, সেক্ষেত্রে জাস্ট ডাক্তারবাবুর রেজিস্ট্রেশন নাম্বার আপনি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল বা মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে চেঞ্জ করে দেখতে পাবেন উনি ডার্মাটোলজিস্ট কি ডার্মাটোলজিস্ট না। ইটস ভেরি ইজি টু ফাইন্ড আউট। সো এমন কিছু হাতি ঘোরা ব্যাপার না, সারাক্ষণ সবাই মোবাইল ফোনে আছে, এটুকু চেক করতে পারবে। ফেশিয়ালের কথা বলি, ডেফিনেটলি ফেশিয়াল আপনি বিউটি পার্লারই করাতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ফেশিয়াল কাকে সেটাও বুঝতে হবে। ফেশিয়াল আগে পিছিয়ে অনেক গল্প করে, যেটা আপনার স্কিনকে স্বল্প সময়ের জন্য একটু চকচকে টান টান ভাব দেয়। সো এটা কখনো করা যেতেই পারে। আজকে আপনার দুর্গাপুজোর আগে বা আপনার কোনো একটা সোশ্যাল ইভেন্ট আছে, আপনি কখনো নিশ্চিন্তে করাতে পারেন। একজন অভিজ্ঞ বিউটি পার্লারে যে বিউটিশিয়ানস আছে বা আছে তাদের কাছে পরামর্শ নিয়ে করতে পারেন। কিন্তু এটা কোনো ট্রিটমেন্ট না, এর সাথে কোনো অ্যান্টি এজিং সম্পর্ক নেই। এটা স্বল্প সময়ের জন্য আপনার স্কিনকে একটু চকচকে দেখতে পারে, এর সঙ্গে কোনো অ্যান্টি এজিং এর সম্পর্ক নেই। রাদার আপনার, হ্যাঁ সেটা ক্লিনিং বা এটা আলাদা ব্যাপার, কিন্তু অ্যান্টি এজিং ইজ ডিফারেন্ট থিং। আর উল্টো হতে পারে যে আপনি রেগুলারলি যদি আপনার ত্বচাকে খুব বেশি মাসাজ করান বা খুব যদি টান মানে করে কিছু বেসিক্যালি আগে পিছিয়ে অনেক কিছু করে, হোয়াট দে ডু দিস সাম কাইন্ড অফ স্টিকি থিংস দ্যাট, যেটা আপনার স্কিনকে টান রাখে ফর ফিউ ডেজ অ্যান্ড আওয়ার্স। কিন্তু বারবার একটা ইলাস্টিককে টানলে কিন্তু ইলাস্টিসিটির লস হতে পারে ওভারঅল। সো এটা কখনো আপনি ডেফিনেটলি করতে পারেন যখন আপনার শর্ট টার্মের কোনো ইম্প্রুভমেন্ট দরকার, যে সেটা আমি এমন কিছু জিনিস দরকার সেটাতে আপনার কারো একটা বিয়ে বাড়ি আছে, এখন ডাক্তারবাবুর কাছে গেলে তো সে 3 সপ্তাহ বাদে 4 সপ্তাহ বাদে তার একটা অ্যাপয়েন্টমেন্ট দেবে, তার ট্রিটমেন্টে 6 মাস লাগবে তার ইম্প্রুভমেন্ট হতে, সেটা তো কাঙ্ক্ষিত হতে পারে না। তো আপনার শর্ট টার্ম যদি কখনো কোনো ইম্পর্টেন্ট আর থাকতে পারে, তো আপনি ডেফিনেটলি যাবেন, তাদের পরামর্শ নেবেন, তারা আপনাকে মেকআপ ইউজ করবে বা তারা কখনো ফেশিয়াল করবে, ইটস ফাইন। বাট এটাকে ট্রিটমেন্ট হিসেবে মানে প্রত্যেক মাসে করাতে হবে, সেইখানে গন্ডগোল হয়ে যাচ্ছে যে আপনি ওভার ডান করে ফেলছেন। আর কেউ কোনোদিনও করাতো না, রিসেন্টলি হচ্ছে। তাতে যে আমাদের এই জেনারেশনের স্কিন যে খুব হাতি ঘোড়া ভালো হয়ে গেছে তাও না। সো একটা জিনিস বুঝতে হবে যে আমি বলি 40-30-30, 40 ইজ হোয়াট ইউর জেনেটিক্স হ্যাজ গিভেন ইউ। আমি চেষ্টা করলেও ভিন ডিজেল মতো দেখতে হতে পারি না, মানে আমার টিপিক্যালি মানে যাকে বলে জটায়ুজ্জিন, তো ভীষণ ডিফিকাল্ট সেটাকে চেঞ্জ করা। তো একটা পার্ট তো জেনেটিক, সেটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে পারে। এখন ছোট বাচ্চাদের মধ্যে কোরিয়ান বিউটি হওয়ার চেষ্টা বা এই ধরনের, এইটা খুব আনইউজুয়াল, কিন্তু একটা ফেশিয়াল বা ক্রিমগুলো খুব পপুলার। সে তো এক সময় একটা জিনিস মার্কেটে চলে, তাতে আমার প্রবলেম নেই, কিন্তু তারা কোরিয়ানদের মতো দেখতে হতে চাইছে। বা একটা জিনিস বুঝতে হবে যে আবার লিমিটেশনস আছে। আমরা আমাদের মতো সুন্দর হতে পারবো, আমরা কোরিয়ানদের মতো সুন্দর হতে পারবো না, আবার নরওয়েজিয়ানদের মতো সুন্দর হতে পারবো না, বা কলম্বিয়ানদের মতো হতে পারবো না। বাট ইন্ডিয়ানরাও সুন্দর হতে পারে, ইন্ডিয়ানদের মতো করে সুন্দর হতে পারে। তো সেটা, হ্যাঁ সেটা সব দিক থেকে মনে রাখতে, মানে আমরা কিছু রাশিয়ান ডল লিপ ফিলার করছে। রাশিয়ান লিপ যদি আমাদের মোস্ট অফ দ্য মেয়েদের মুখে লাগিয়ে দেওয়া হয় বা ইনজেকশন করে আমরা যেমন করি ফিলার্সে, তাতে যে সবসময় তারা দারুণ সুন্দর লাগছে তা না। মেবি দ্যাট সবসময় আসছে, প্রত্যেক দিন আসছে। প্রিয়াঙ্কা চোপড়ার লিপস বা রাশিয়ান ডল লিপস বা এর মতো আইজ, ওর মতো, নাম বলতে বলছি না, কিন্তু বলিউডের এই ট্রেন্ডটা টলিউডেও আছে। আই উড সে কি এই ট্রেন্ডটা যতটা কমন নার্সদের মধ্যে আছে, যারা প্রফেশনাল অ্যাক্ট্রেস বা মডেলস তাদের মধ্যে লেস, বিকজ ওরা না একটা গ্রাইন্ডিংয়ে থাকে, ওরা ততদিনে ওদের একটা ওভারঅল আর্টিস্ট, তো তাদের একটা ওভারঅল বিউটি সেন্সেস আছে। আমি ইন্টারেস্টিংলি বলতে পারি যে আমার প্রচুর টলিউড আর্টিস্টরা আছেন যারা হয়তো কমফর্ট, মানে আমরা যাকে ফেয়ার স্কিন বলি তারা না,
কিন্তু তারা ভেরি কমফর্টেবল উইথ স্কিন কালার, এবং প্রথম দিন থেকে বা আমরা কিছুদিন ট্রিটমেন্টে প্রত্যেকটা ট্রিটমেন্টে তারা অভিষেকটা আমার স্কিন কমপ্লেক্সন যেন লাইটার না হয়ে যায়। সো আমি বলবো যে যারা প্রফেশনাল মডেলস অ্যান্ড অ্যাক্ট্রেসেস তারা কিন্তু দে ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ, তারা কিন্তু অনেক বেটার ইন দিস অ্যাসপেক্ট। এইটা কিন্তু নর্মাল বাড়ির মেয়ে বা নর্মাল মেয়েরা যারা অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে আসে না, তারা ভাবে যে তারা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সে বেশি ইনফ্লুয়েন্সড হয়, নট দ্য অ্যাক্ট্রেসেস অ্যান্ড মডেলস। ফর্সা হতে চাওয়া, এর মতো লিপস, ওর মতো আইজ, ওর মতো, এই ব্যাপারটা কিন্তু অতটা অ্যাক্ট্রেস বা মডেলসের মধ্যে থাকে না। যারা প্রফেশনাল, টপ লেভেলের প্রফেশনাল, যারা রেগুলারলি করছে কেন, তারা ভেরি কমফর্টেবল উইথ দেয়ার ওন বিউটি। তারা খুব একটা তারা হয়তো সায়েন্স অফ এজিংটাকে স্লো ডাউন করাতে চাইছে, তারা হয়তো কিছুটা কোনো কিছুতে হয়তো একটু ব্লেমিশেস আছে সেটাকে ক্লিয়ার করতে চাইছে, কিন্তু তারা খুব কম মানে কি অলমোস্ট রেয়ার তারা এসে বলবে যে আমার স্কিন কালারকে বদলে দাও বা আমার লিপসটাকে চেঞ্জ করে দাও, খুব রেয়ার। বিকজ অবশ্য ট্রেন্ডটাও উঠেছে, মানে আমি বলবো না যে ব্ল্যাক বিউটি, বাট একটা ডার্কার কমপ্লেকশনকে ক্যারি করা এবং সেটাকে ওয়েলকাম করার একটা ট্রেন্ডও চলছে। দীপিকা পাড়ুকোন বলুন বা এরা কিন্তু সেইভাবে পরিবর্তন করেন না, এবং সত্যি সেটা সুন্দর, গ্রহণযোগ্য, এটা মহিলাদের জন্য সম্মানের ব্যাপার। ডেফিনেটলি। সো বেসিক্যালি আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে 40% ইজ ইউর ওন জেনেটিক টাইপ। আপনি অন্যের মতো হতে চাইলে বেশি সুন্দর হবে। আপনার আই হ্যাভ সিন পিপল হু হ্যাজ ডান মেনি প্লাস্টিক সার্জারিজ জাস্ট টু চেঞ্জ দেয়ার নোজ ইন এ ডিফারেন্ট ওয়ে অ্যান্ড চিন ডিফারেন্ট ওয়ে, অ্যান্ড দে মে নট লুক অ্যাজ গুড। মানে অনেক সময় এটাও আমি দেখেছি যে যারা ঝোঁকে পড়ে করছে যে এর মতো নোজ বা এর মতো চিন, তা করার আগে 100 বার ভাববেন। আমাদের প্লাস্টিক সার্জন অসাধারণ, তারা দিতে পারবে আপনাকে সেরকম নোজ বা চিন, বাট আপনার ফেসে ওটা ভালো নাও লাগতে পারে, এটা একটা দিক আছে। তো একটা তো 40% আমি বললাম যে ওই পার্টটা, বাট মোর ইম্পর্টেন্ট যেটাতে আপনি আসলেন 30% কিন্তু আপনার নিজের হাতে। আপনার ডায়েট কি, আপনি কতটা সুগার কনজিউম করছেন, আপনি সফট ড্রিঙ্কস নিচ্ছেন কিনা, অ্যালকোহল নিচ্ছেন কিনা, স্মোকিং নিচ্ছেন কিনা, আপনি এক্সারসাইজ করছেন কিনা, কখন উঠছেন, কখন ঘুমাচ্ছেন, আপনার স্ট্রেস ফ্যাক্টর কি, আপনি জল কতটা খাচ্ছেন, ভেজিটেবলস এনাফ খাচ্ছেন কিনা, এভরিথিং ইজ ইয়োর ফার্স্ট সাইন অফ অ্যান্টি এজিং অ্যান্ড ভেরি কমফর্টেবলি ফরগটেন। সবাই ভাবে যে কিছু ক্রিম লাগিয়ে, যেমন BH, আমি এখানে এসে স্টুডিওতে এসে শুনছিলাম যে এরকম লাগানোর কথা, কিন্তু সেটা আছে একটা দিক, তাতে কিছুটা রেজাল্ট সম্ভব, কিন্তু অনেক বেশি সম্ভব ইন্টারনাল হিলিং। অ্যান্ড বাকি 30%, 40-30 অলরেডি হয়ে গেছে, বাকি 30% এভরিথিং হোয়াট আই ক্যান ডেলিভার টু ইউ, from skin care to injectable to nutritional supplementation, যা আমি দিতে পারবো is 30%. So ভালো রেজাল্ট পেতে গেলে এই বিউটি হ্যাজ টু বি অ্যান্টি হ্যাজ টু বি ইনসাইড আউট, সেই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। অপ্সরারা এত সুন্দর কি করে, আর এই অপ্সরাদের মতো সুন্দর কি এখন হওয়া সম্ভব? আমি অপসরা দেখিনি, বাট ধরে নিলাম অপসরা যেরকম সুন্দর ডেসক্রিপশন দেওয়া হয়েছে, মোস্ট লাইকলি এরা যেই পার্ট অফ এশিয়া থেকে এসছেন, দেখা গেছে এখনও ওখানে প্রচুর ট্রাইব পাওয়া যায় যারা খুব সুন্দরী। বেসিক্যালি আপনি যদি ইউটিউব ভিডিও করে দেখতে পারেন যে তারা সুন্দর নীল চোখ, লম্বা ফর্সা, লম্বা চুল, তা খুব সুন্দর দেখতে। এটা একটা পার্ট। আরেকটা পার্ট হলো তারা অনেক ডিসক্রিপশন আছে, ইলাবোরেট ডিসক্রিপশন, তারা কী করে স্নান করে, তারা কীরকম সুগন্ধি দ্রব্য ব্যবহার করে, এর মধ্যে কিছুটা সায়েন্স থাকতেও পারে। যেমন আমি অলরেডি বলেছি, যেমন পচা দুধ দিয়ে স্নান করতো ক্লিওপেট্রা, তার মধ্যে ল্যাকটিক অ্যাসিড ছিল। ল্যাকটিক অ্যাসিড আমরা জানি যে স্কিন কোয়ালিটি ইমপ্রুভ করে ওভার পিরিয়ড অফ টাইম রেগুলারলি ইউজ করলে। তেমনি হয় ধরুন হলদি বা মানে টার্মারিক যেটাকে আমরা বলি, তার মধ্যে কিছু কিউমেরিন বা এই ধরনের কিছু জিনিস পাওয়া গেছে যেটা স্কিন ফেয়ারনেস করতে, স্কিনের নর্মাল কালার যে ইভেন্ট টোন করতে সাহায্য করে। সো এরকম কিছু ভেষজ প্রোডাক্ট থাকতেই পারে যেটা অবজারভেশনাল সায়েন্স অনেক দিন ধরে নোট করতে দেখেছে যে এইগুলো ইউজ করলে স্কিনের কোয়ালিটি ইমপ্রুভ হচ্ছে এবং স্কিন ভালো থাকছে, অ্যান্টি এজিং হচ্ছে, এবং তার অনেকটা পার্ট আমরা সায়েন্স গ্রহণও করে নিয়েছি অলরেডি। আপনি যদি দেখেন যে এই আজকে যে কেমিক্যাল পিল থেকে, রেটিনল থেকে, এই সবগুলো কিন্তু কোনো না কোনো ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট থেকেই তৈরি। তো সেই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট তাদের নিজস্ব ফর্মে আগেকার দিনে ইউজ হতো, তাতে প্রবলেম ছিল না। কিন্তু এখন হয়েছে কি, প্রত্যেকটা লোক আলাদা করে এত রকমের কথা বলে, তার মধ্যে অনেকটাই কিন্তু
পিওর অবজারভেশনাল সায়েন্স যেটা বহু বছর ধরে ডেভেলপ করেছিল আগেকার জেনারেশন, সেটা মিসড হয়ে গেছে এবং অ্যাট টাইম সেটা হানিকারক হয়ে যাচ্ছে। কিন্তু এটা আমাদের ছিল, এটা আমাদের যেটা আমার ছিল তার কিছুটা পরিমাণে আমরা এখন ইউজ করছি। আরো অনেক কিছু কিন্তু সায়েন্টিফিক্যালি আমরা খুঁজে বার করা দরকার আছে যে ওর মধ্যে থেকে আরো কিছুটা আমরা এক্সট্রাক্ট করতে পারি কিনা। একদম। আমার এই পডকাস্টের একদম শেষ পর্বে আমি রয়েছি। আমি আপনাকে ছোট ছোট কয়েকটা র্যাপিড ফায়ারের মতো কোয়েশ্চেন করব। সেটা হচ্ছে বয়স ধরে রাখার জন্য 5টা এমন কোনো জিনিস বলুন যেটা ঘরোয়া উপায়ে সম্ভব। তো সবচেয়ে আগে আপনি সানস্ক্রিন ব্যবহার করুন। 2 নম্বর হলো সুগার খাওয়া বন্ধ করুন। চিনি সুগার ইন এনি ফর্ম, গুড় না, এনিথিং মিষ্টি আমার জন্য সুগারই। যতটা পারা যায় সুগার অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। 4 নম্বর এক্সারসাইজ করুন রেগুলার বেসিসে। 5 নম্বর হলো অ্যাডিকুয়েট ওয়াটার অ্যান্ড ভেজিটেবলস অ্যান্ড স্যালাডস ইনটেক করুন। 4 নম্বর। আর 5 নম্বর হলো একটা রেটিনল ক্রিম লাগাতেই পারেন। রেটিনল ক্রিম। ঘুম খুব ইম্পর্টেন্ট। আপনি 5টা বলে মানে 6 নম্বরে এটা আসছে, তাহলে আপনার পডকাস্ট দেখার টাইম থাকবে। আচ্ছা, আরেকটা আমার প্রশ্ন, যে চা বা কফি, বলে যে চা খেলে বা কফি খেলে খুব তাড়াতাড়ি নাকি বয়স বেড়ে যায়। বয়সকে ধরে রাখার জন্য এগুলো কি মানে বর্জন করে দেওয়া উচিত এখনই? একেবারেই না। চা যেই ফর্মে বাঙালিরা খাচ্ছে তাতে প্রবলেম, চায়ের সাথে চিনি আর দুধ দিয়ে খাচ্ছে বলে। বাট ইফ ইউ যদি চা অরিজিনাল চায়ের ফর্মে খায়, যেমন যে কোনো ফার্স্ট বা সেকেন্ড ফ্লাশ আপনি চিনি দুধ ছাড়া খাচ্ছেন বা গ্রিন টি খাচ্ছেন, সেটা তো ডেফিনেটলি প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট আছে এবং সেটা ডেফিনেটলি অ্যান্টি এজিং না করলেও আপনাকে ক্ষতি তো করে না, বরঞ্চ হেল্প করতে পারে। আর ব্ল্যাক কফি উইদাউট সুগার ইজ ডেফিনেটলি গুড ফর লিভার। এটা অনলি ব্ল্যাক কফি উইদাউট সুগার, এতে ইন্ডিয়ানদের মধ্যে 50% ফ্যাটি লিভারে সাফার করে। ব্ল্যাক কফি উইদাউট সুগার একটা জিনিস যেটা সায়েন্টিফিক্যালি মেটা অ্যানালিসিস প্রুভেন ডেটা আছে, যেটা নট অনলি ফ্যাটকে লিভারে ঢুকতে সাহায্য করে বাট লিভার থেকে ফ্যাটকে বার করতেও সাহায্য করে। সো কোনো মতেই বলা যেতে পারে না যে এগুলো হানিকারক। কোনো কিছু বেশি করলে তো হানি হতেই পারে, কিন্তু যদি লিমিটেড 3 to 4 কাপ ব্ল্যাক কফি বা টি উইদাউট সুগার খান, actually is more healthy and more beneficial. Booster না, 3 to 4 কাপ উইদাউট সুগার উইদাউট মিল্ক যদি খান তাহলে ইটস বেশি, এটা হেলদি রাদার দ্যান হার্মফুল। আর আরো একটা জিনিস, যে ক্রিমগুলো, কোন ক্রিম লাগাবো, কোন শ্যাম্পু ইউজ করব, অ্যান্টি ড্যান্ড্রাফ নাকি সেটার সঙ্গে স্কিনেরও একটা সম্পর্ক থাকে বলে, এগুলো আমি কি করে বুঝবো? না, ওভারঅল যদি কোনো মাইল্ড শ্যাম্পু বা কন্ডিশন আপনার স্যুট করে গেছে, তাতে আপনার কোনো প্রবলেম হচ্ছে না, তাহলে যেটা আছে সেটা বেস্ট রেজাল্ট পেতে বেস্ট রেজাল্ট শ্যাম্পু কন্ডিশনারের উপর ভরসা করলে চলবে না। সেটা স্কিনের টেক্সচারাল ইমপ্রুভমেন্ট করতে পারে, কিন্তু হেয়ার ফল বাড়া, হেয়ারকে থিকার করে দেওয়া, এগুলো কোনো সময় নেই। তাহলে সাধু বাবাদের এত চুল ভালো হতো না। তাদের চুলে জট পড়তে পারে, কিন্তু চুল তো যে কোনো নর্মাল আমাদের মতো লোকেদের চেয়ে তো বেশি। তো তার শ্যাম্পু কন্ডিশনার 30 বছর এসেছে বড়জোর বাজারে, এটা চুল পরিষ্কার করতে সাহায্য করে, ডেফিনেটলি ক্ষতিও করে না, চুলে কন্ডিশনিং করে, ভালো কথা। কিন্তু তার জন্য চুল ভালো হবে, লম্বা হবে, তাতে প্রোটিন থাকলে চুলে দারুণ উন্নতি হয়ে যাবে, এটা মিথ, এটা মার্কেটিং। এটার উপর খুব ভরসা না করে যে কোনো মাইল্ডার শ্যাম্পু আপনি ইউজ করতে পারেন, যেমন আপনার ক্লিনিংয়ের দরকার হবে। আর এগেন খুব বেশি এমফাসিস বারের দিকে না দিয়ে, আপনি কি লাগাচ্ছেন, কি করছেন সেটার দিকে খুব না দিয়ে, আপনি রাদার দেখছেন কি আপনি আপনার হেয়ার ফল হচ্ছে, আপনি রেগুলার শাক সবজি ভিটামিন আয়রন জাতীয় ফল খাচ্ছেন কি, আপনার ভিটামিন ডি লো না তো, এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। আপনি এক্সারসাইজ করছেন তো, আপনি ওবিজ হয়ে যাচ্ছেন না তো, এই কথাটাগুলোও খুব ইম্পর্টেন্ট। সেই পার্টটা আমরা, যেহেতু আমাদের একটু কষ্ট হবে, খাওয়া দাওয়ার টেস্টি খেতে পারবো না, ফ্রাইড ফুড খেতে পারবো না, আমাদের পছন্দ হয় না, কিন্তু অ্যাকচুয়ালি সেটা মোর হেল্পফুল। আরেকটা কথা, যেটা এটা মিথ নাকি সত্যি এটা আমি জানতে চাই, সেটা হলো যে নারকেল তেল, আমাদের মা ঠাকুমারা বলেন, বিশেষ করে ঠাকুমারা বলতো যে একেবারে রগরগে করে যদি নারকেল তেল গালে মেখে শুয়ে পড়ো রাত্রে, পরের দিন যদি ওঠো, এবং গায়েও যদি নারকেল তেল মেখে পরের দিন ওঠো, স্কিন খুব ভালো হয়, ত্বক খুব ভালো হয়। এটা কি সত্যি না এটা মিথ্যে? আচ্ছা, প্রথমত হলো নারকেল তেল গুড ময়েশ্চারাইজার, কোনো ডাউট নেই। এখনকার দিনে যে ধরনের নারকেল তেল পাওয়া যায় সেটা না, বাট ভার্জিন কোকোনাট তেল নিয়ে আপনি বডিতে এজ এ ময়েশ্চারাইজার ইউজ করতে পারেন, ওয়ান অফ দ্য বেস্ট ময়েশ্চারাইজার, কোনো প্রবলেম নেই। ফেসের ক্ষেত্রে আমি খুব রেকমেন্ড করতে এই জন্য পারি না, বিকজ সামটাইমস যেটা অ্যাকনি এজে আছে যারা, যেটা পিম্পল হয়, তাদের ক্ষেত্রে একটু পিম্পল ব্রেকআউট হতে পারে, বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কিন্তু বডির ক্ষেত্রে অ্যাজ এ যাদের পিম্পল হচ্ছে না এমন বা যারা ড্রাই স্কিন আছে,
তাদের ক্ষেত্রে নারকেল তেল ইজ এন এক্সেলেন্ট ময়শ্চারাইজার। যদি ময়শ্চারাইজার কিন্তু ইচ্ছা না করে, বাড়িতে ভার্জিন কোকোনাট অয়েল আছে, আপনি আরামসে লাগাতে পারেন অ্যাজ এ ময়শ্চারাইজার। গ্লিসারিন ইউজ করা ভালো? গ্লিসারিন ইউজ করার ভালো মন্দ মিশিয়ে, যদি শুধু গ্লিসারিন ইউজ করেন, লং টার্ম ধরে ইউজ করেন, শীতকালে ইউজ করেন, ড্রাই স্কিন ইউজ করেন, তাহলে যখন লাগাচ্ছেন তখন তো এটা একটা ময়শ্চারাইজিং দিচ্ছে, কিন্তু গ্লিসারিন হাইগ্রোস্কোপিক মেটেরিয়াল, এটা ত্বক যখন উড়ে যাচ্ছে তখন ত্বক থেকে আরও বেশি ওয়াটার অ্যাবজর্ব করে চলে যাচ্ছে। সো গ্লিসারিনকে যেটা মেডিকেল ইউজ করে, গ্লিসারিনের সাথে অন্য ময়শ্চারাইজার মিশিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু গ্লিসারিন আবার ভালো, তার মধ্যে ময়শ্চারাইজিং এলিমেন্ট থাকছে, বাট গ্লিসারিন আবার ওয়াটারটা ধরে রাখতে সাহায্য করছে। অ্যালোভেরা জেল, হলুদ এবং লেবুর রস, এটা ডিরেক্ট ইউজ করা স্কিনে কি ভালো? অ্যালোভেরা এগেন একটা ময়শ্চারাইজার, কিন্তু অ্যালোভেরার ক্ষেত্রে প্রবলেম আছে, অ্যালোভেরা এখন ওভার হাইপড হয়ে গেছে, তারপরে সবাই যে পাচ্ছে অ্যালোভেরা লাগাচ্ছে, জেল লাগাচ্ছে, কিন্তু অ্যালোভেরা থেকে আবার অনেক মানুষের, খুব বেশি না, 5-10% মানুষের কিন্তু অ্যালোভেরা থেকে অ্যালার্জির চান্সেস আছে, এবং সেটা আমরা কিন্তু মেডিকেলি ওয়েল প্রুভেন। সো আপনাকে আগে দেখতে হবে যে আপনার যদি এই ধরনের জিনিস থেকে অ্যালার্জি না থাকে, সেক্ষেত্রে আপনার কাছে এটা খারাপ না, আপনার একটা ময়শ্চারাইজিং করবে, অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি আছে, তো খারাপ না, কিন্তু ওভার ডান করলে সব কিছুতেই মুশকিল, সেটা যত ভালোই প্রোডাক্ট থাকুক। সারাদিনে স্কিন ভালো থাকতে গেলে ক গ্লাস জল খাওয়া উচিত? ক গ্লাস বলে না, বা বটল, কত কোন সময়, যেমন আপনার 2 to 3 লিটার জল অ্যাটলিস্ট খাওয়া উচিত। বাট আপনি যদি হেভি এক্সারসাইজ করেন বা হট হিউমিড সামারে আপনাকে বাইরে থাকতে হতে পারে, তাহলে আরও বেশি করে জল খাওয়ার চেষ্টা করতে হবে। এখন একটা ট্রেন্ড এসছে ভিগান হতে হবে, মানে হয় একেবারে মাংস মাছ সব ছেড়ে দিতে হবে এবং ডেয়ারি প্রোডাক্টও ছেড়ে দিতে হবে, এটা কি ঠিক? মানে এটার সঙ্গে স্কিনের এজিং এর কোনো সম্পর্ক রয়েছে? না, প্রচুর ভেগান অ্যাথলিট আছে যারা প্রচণ্ডভাবে ফিট এবং তারা দেখতে খুব সুন্দর। বিরাট কোহলিকেই দেখুন, অনুষ্কা শর্মা, সুতরাং সেইটা বলা মুশকিল। বাট আবার অ্যাট দ্য সেম টাইম ভেগান হয়েছে বলে বিরাট কোহলি অনেক অ্যাথলিট হিসেবে ভালো পারফর্ম করছে, এটা মেনে নেওয়া মুশকিল, বিকজ প্রচুর পরিমাণে অলিম্পিক অ্যাথলিটস আছে যারা নন ভেগান, যারা নন ভেজিটেরিয়ান খেয়ে দিব্যি আছে, সেটাও না। এবং যদি হিউম্যান ইভলিউশন ইন কারেন্ট ফর্মে আন্ডারস্ট্যান্ড করতে হয়, তাহলে হিউম্যান বিং হ্যাজ বিন অলওয়েজ বিন মিটেটিভ। সো তাতে আমাদের যে কি এক্সট্রা হয়ে গেল তাতে আমি জানি না, বাট এটা যদি কারোর মেটাবলিজমকে স্যুট করছে, কেউ যদি মনে করে সেটা তার স্পিরিচুয়ালিটি ইমপ্রুভ করলেও খুব ক্ষতি নেই। বাট অ্যাট দ্য সেম টাইমস আপনার মনে রাখতে হবে যে যখন ভিগান হয়ে যাচ্ছেন, আপনার প্রোটিন সোর্সেসটা টেকনিক্যালি খুব কমে যাচ্ছে। যারা এরকম বিরাট কোহলি বা এরকম খুব হাই প্রোফাইল লোকজন ভেগান হচ্ছে, তাদের প্রচুর নিউট্রিশনিস্ট থাকে, তারা তাদেরকে ভালোভাবে গাইড করে কী করে প্রোটিনস অ্যাডিকুয়েট অ্যামাউন্টে নিতে পারে। সো তাদের গাইডেন্স খুব ভালো হয়, বাট আনগাইডেড যত ভেগান হয়ে গেলে আবার প্রবলেম। অ্যালকোহল কি স্কিনের গ্লো বৃদ্ধি করে যারা অ্যালকোহল কনজিউম করে? একদম না। অ্যালকোহল এখন প্রুভেন বিয়ন্ড এনি ডাউট এনি মাত্রায় ক্ষতিকর। এটা এই অ্যালকোহল স্মোকিং ইন এনি মাত্রায় ক্ষতিকর, প্রুভেন বিয়ন্ড ডাউট। একটা সময় বলা হতো যে 1 to 2 60 মিলিলিটার 2 পেগস টু, মানে 2 গ্লাস অফ পেগস, আমি খুব একটা জানি না নন অ্যালকোহলিক কমপ্লিটলি, কিন্তু হেল্প করতে পারে ইন উইক। বাট এখন মেটা অ্যানালাইসিস সাজেস্ট করে অ্যালকোহল ইন এনি মাত্রায় ক্ষতি করে, স্মোকিং ইন এনি মাত্রায় ক্ষতি করে। সো এর কোনো ভালো এফেক্ট খুঁজতে যাবে না, শুধু ক্ষতিটাই দেখুন। বরঞ্চ স্কিনের প্রচুর কন্ডিশন আছে, যেমন রোজেশিয়া ইয়াং মেয়েদের মধ্যে থাকে, অনেকটা অ্যাকনি কাজিন সিস্টারের মতো, সেই ধরনের রোগে তো অ্যালকোহল ডেফিনেটলি খুব খারাপ একটা বিক্রিয়া করে এবং বেশি পরিমাণে বাড়ে। নিম পাতা কতটা ভালো? অ্যাজ এ ফুড তো কোনো প্রবলেম নেই, ডেফিনেটলি এর মধ্যে অনেক ধরনের ভেষজ আছে। লাগানোর ক্ষেত্রে একটা ইস্যু আছে, বিকজ নিম পাতার মধ্যে এটা নিয়ে আমার একটা জুনিয়র কালিগ অনেকদিন ধরে রিসার্চ করছে, ডক্টর শারিয়ার আহমেদ, আপনি ওর সাথে একদিন বসতে পারেন নিয়ে। তো আমরা একটা পেপার্স করেছি, তাতে দেখা গেছে যে নিম পাতাতে প্রচুর পরিমাণে ভেষজ স্টেরয়েডস আছে, স্টেরয়েড রিং আছে, মানে যেটা স্টেরয়েড লাইক প্রোডাক্ট আছে। সো এটা ডেফিনেটলি যে নিম পাতার একটা অ্যাক্টিভিটি আছে, মানে লাগালে পর যে আমরা বলি এটা ইমপ্রুভ হচ্ছে কমছে, সেটা কিন্তু দুটো দিক আছে। এক হলো যে নিম পাতা ইটসেলফ ক্যান কজ কন্ট্যাক্ট সিজার, ওটা থেকে এক্সিমা হতে পারে ফিউ পার্সেন্টে, 5-10-15%, কিন্তু নিম পাতা ইজ নোন টু কজ এক্সিমা লাইক। যারা সেন্সিটিভ স্কিন তাদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু ওটা স্টেরয়েড লিঙ্ক আছে, প্রিজুমেবলি লং টার্ম ইউজে স্টেরয়েড লাইক ক্ষতিও হতে পারে। সেই জন্য এগেন বলছি না যে এই আয়ুর্বেদিক বা ভেষজ সায়েন্সগুলোর মধ্যে সায়েন্স আছে, কিন্তু না এত আনরেগুলেটেড সায়েন্স
যে আমরা ঠিক কতটা পরিমাণে কতদিন পর্যন্ত ইউজ সেফ, এই ধারণাটা নেই। আর ধারণা নেই বলি এটাকে আমরা সেফ ভেবে নিচ্ছি, সেখানে প্রবলেম। সো আমার তো সবসময় গভর্নমেন্ট বা যারা এই নিয়ে কাজ করে তাদেরকে বলবো যে ট্র্যাডিশনাল সায়েন্সে প্রচুর সায়েন্স আছে, আমাদের খুঁজে দেওয়ার দরকার সেই সায়েন্সগুলো, কিন্তু সেটাকে সায়েন্টিফিক মেথডে তাকে পরীক্ষা নিরীক্ষা করে গ্রহণ করতে হবে, নট লাইক আমরা চোখ বন্ধ করে একটা মানুষকে বিশ্বাস করে করবো। 3টা এমন ফ্রুটস ফল যেটা খেলে স্কিন ভালো থাকবে। আমি তো বলবো সব ফ্রুটস খেলেই স্কিন ভালো থাকে, বিকজ প্রত্যেকটা ফ্রুটস, প্রত্যেকটা কালার কিন্তু স্পেসিফিক ভাইটামিনসকে শো করে। যেমন ম্যাঙ্গো খেলেন আপনার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ ঢুকছে, আপনি সাইট্রাস ফ্রুট খেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি ঢুকছে। তো সব ফ্রুটসের নিজস্ব গুণগণতা আছে। তো আমি উল্টো করে বলতে চাই যে কোথাও স্পেন থেকে অ্যাভোকাডো 6 মাস আগে তৈরি হয়ে এসেছিল তার জন্য অপেক্ষা করতে হবে না। আপনার বাড়ির পাশে যে মৌসুমি ফল আছে, যেটা সবচেয়ে ফ্রেশ পাচ্ছেন, সেই ফলটা খান। পশ্চিমবাংলায় যদি বাড়ি হয়, 4 মৌসুমে 4 রকমের অনেক রকমের ফ্রুট ভেজিটেবলস এমনিতেই আসে। আপনি যদি সেই ফলগুলো খান, মোর লাইকলি আপনি একটা হেলদি অ্যান্ড ফ্রেশ ভাইটামিনস পাচ্ছেন। কিন্তু 6 মাস আগে শিপিং হয়েছিল স্পেন থেকে বা মেক্সিকো থেকে অ্যাভোকাডো, সেইটাতে কি পুষ্টি পাবেন না আমার ধারণা কম আছে। বেরিজ বলছে এখন অ্যান্টি ক্যান্সারাস প্রপার্টি তার মধ্যে রয়েছে, এবং বেরিজ খাওয়ার প্রবণতা মেয়েদের মধ্যে খুব বেশি বেড়েছে, বিশেষ করে মেট্রো সিটিগুলোতে। ক্র্যানবেরিজ বা এই ধরনের যেগুলো রয়েছে, ব্লুবেরিজ, এবং এগুলো ক্যান্ড হয়ে আসছে উইথ সুগার, তো যেটা আমরা অনেক সময় দেখিও না। তো এগুলো কতটা সেফ? সো দেখুন, আমরা সায়েন্সে না মাল্টিপল ধাপ করি। একটা হলো ইনভিট্রো স্টাডি, যেটা আপনি গ্লাসে করছেন, মানে আপনি ল্যাবে করছেন। একটা হলো ইন ভিভো, যখন হিউম্যান বডির উপর লং টার্ম কোহোর্ট থেকে ডেটা আছে। যতক্ষণ হিউম্যান বডি থেকে লং টার্ম কোহোর্টের ডেটা আছে, আমরা খুব মানে কনফিডেন্সের সঙ্গে বলতে পারি না। কিন্তু এখন সায়েন্সটা না সায়েন্সের সাথে এত ইনফ্লুয়েন্সার যোগ হয়ে গেছে, তার ফলে যে কোনো কিছু যদি একটু ড্রপও হয়, যেটা নিয়ে কোনো চলছে, ধরুন কেউ সেইটা নিয়ে এত বেশি হাইপ করে দেওয়া হয় এবং তাতে এত বেশি তাতে কমার্শিয়াল অ্যাসপেক্ট জুড়ে যায় যে তার আমরা সত্যটাকে একটা ওভার হাইপড হিসেবে নিই। এটা ঠিক কথা যে ক্র্যানবেরিজ এর মধ্যে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যেটা দেখা গেছে যে অ্যান্টি ক্যান্সারসে বা অ্যান্টি এজিংও কিছুটা প্রপার্টি আছে, স্পেশালি মেলানোমা লাইক ক্যান্সারে এর একটা হেল্প আছে। মেলানোমা ইন্ডিয়ান স্কিনে হয়ই না অলমোস্ট, সুতরাং তাতে আমাদের কতটা লাভ হলো ভগবান জানে, কিন্তু আছে, আমি মানি। কিন্তু এইগুলো ট্রান্সলেটেড হতে কি পরিমাণে ক্র্যানবেরি খেলে, কি ফর্মে খেলে আমাদের হেল্প করবে লং টার্মে, এতটা ডেটা আমাদের কাছে আসেনি। এগেইন বলবো যে ট্র্যাডিশনাল পুষ্টিকর মিক্সড ভেজিটেবলস, মিক্সড ভাইটামিনস, মিক্সড ফ্রুটস অলওয়েজ হেল্পফুল। কোনোটাই ওভারডান, আমি এক কারি আম খেয়ে নিলেও সেটা ক্ষতিকর হতে পারে। বাট আপনি মৌসুমের সময় যদি 1, 2, 3, যদি ডায়াবেটিস না হয়, 1, 2, 3, 4 দিনে একটা করে আম খাচ্ছেন, দ্যাটস এ ভেরি গুড ফর হেলথ। সো আপনি পরিমিতভাবে অপটিমাইজ করে যদি মৌসুমি সবজি বা ফ্রুটস খান, সেটা সবসময় হেল্পফুল। কোনো এই মুহূর্তে কি চলছে মার্কেটে এনিথিং, সেইগুলো দেখে দেখে রেগুলার ফুড হ্যাবিট চেঞ্জ করা দরকার হয় না। স্কিনের সঙ্গে বেগুনের কোনো সম্পর্ক আছে এক কথায়? না, সেরকম কিছু না। বেগুন খেলে স্কিন ভালো থাকে? বেগুন like any other vegetables has lot of good things, আবার কখনো কখনো অ্যালার্জি কন্ডিশনও করতে পারে, কিন্তু ওভারঅল ইজ মোর গুড দ্যান ব্যাড। আমার লাস্ট প্রশ্ন, দোকানে যখন যাব, কোনো মেডিকেল স্টোরে বা যে কোনো জায়গায় ক্রিম কিনতে গেলে, আমি নাম করছি না এখানে কোনো ব্র্যান্ডের, কিন্তু আমরা জানি যে এটা আমেরিকায় বোধহয় ঘটনাটা ঘটেছিল বা অস্ট্রিয়ায়, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যে একটা ব্র্যান্ডের একটা ক্রিম বা পাউডার একজন ব্যবহার করেছিলেন, একজন মহিলা, এবং তার একটা ত্বকের ক্যান্সার হয়েছিল। সেখান থেকে তিনি ওটার জন্য কনজিউমার ফোরামে গিয়েছিলেন এবং বিশাল পরিমাণ একটা পেনাল্টি পেয়েছিলেন। তো আমাদের সাধারণ ভারতীয়রা বা বাঙালিরা যখন কোনো ক্রিম কিনতে যাব, কোনো দোকানে যাব, কোনো মেডিকেল স্টোরে যাব, কি দেখে নেবো কোন প্রপার্টিটা থাকলে ক্যান্সার হতে পারে? ত্বকের এটাও একটু ওভার ড্রিভেন, কোনো একটা পার্টিকুলার কেস থেকে বলা যায় না। এটা ঠিকই যে ফিউ অফ দ্য কেমিক্যালস মে হ্যাভ ক্যান্সার জন্য পোটেনশিয়াল, যেগুলো আমরা ইন ভিট্রো স্টাডিতে দেখেছি, কিন্তু কোনো ভালো কোম্পানি, ভালো ব্র্যান্ডের প্রোডাক্টে ওই কেমিক্যালস এত পরিমাণে ইউজ করা হয় না ইউজুয়ালি, যাতে সত্যি লং টার্মে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। সো একটা ইনভিট্রো স্টাডি থেকে, একটা ইন্ডিভিজুয়াল কেস রিপোর্ট থেকে স্টোরিজ হয়, কিন্তু সায়েন্স ডেভেলপ করে না। সুতরাং আমি বলবো অত ভয় পাওয়ার কিছু নেই।
কিন্তু কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কিনতে, বিকজ আমরা জামা কাপড় কেনার সময় ভালো ব্র্যান্ড কিনি এটা ভেবে যে সেটা সেফার হবে। তো ভালো ব্র্যান্ডের কিনতে চাইবেন, দেখবেন সেটা আপনার স্কিন টাইপের সঙ্গে স্যুট করছে কিনা। টু মেনি প্রোডাক্টস হার্মফুল, মানে আপনি একটা সানস্ক্রিন, ময়শ্চারাইজার, নাইট ক্রিম, একটা সেরাম ইজ মোর দেন গুড এনাফ। আজকালকার দিনে কি 8টা 10টা 12টা সারাদিন ধরে লাগাচ্ছে, দ্যাট ক্যান বি মোর প্রবলেমেটিক দ্যান ইন্ডিভিজুয়াল ক্রিমস। আরেকটা জিনিস দেখতে হবে যে প্রচুর পরিমাণে ফ্র্যাগ্রেন্স এই সময় ধরনের কিছু আছে না, সোকল ন্যাচারাল হার্বালের নামে এমন প্রোডাক্ট যাতে প্রচুর অ্যারোমাস এন্ড কালার্স মিক্স করা আছে, ব্র্যান্ড বলছি না কিন্তু যে কোনো মলে গেলে দেখতে পাবেন, সেইটা মোর হার্মফুল হতে পারে। আর আরেকটা জিনিস দেখতে হবে যে টু ফ্রিকুয়েন্ট যেন চেঞ্জ না হচ্ছে, আজকে কোরিয়ান এই ব্র্যান্ডটা পছন্দ হচ্ছে, কালকে জাপানিজ এই ব্র্যান্ডটা পছন্দ হচ্ছে, পরশুদিন আমেরিকান এই ব্র্যান্ডটা পছন্দ হচ্ছে, আপনার ইন্ডিয়ান স্কিন এভরিথিং মে নট বি সুটেবল। আপনি যেটা স্কিন কেয়ার ইজ লাইক গোয়িং টু এ জিম, হ্যাঁ, আপনি একদিন গেলেন 4 ঘন্টা জিম করলেন, পরের দিন গেলেন না, আরেকটা জিম চেঞ্জ করে দিলেন, এতে আপনি ভালো এফেক্ট পাবেন না। আপনার স্কিনকে আপনাকে বুঝতে হবে, যেমন আমার বডিকে বুঝতে হবে জিমে গেলে পর, এবং সেই পরিমাণ 40 মিনিটস হয়তো আপনি এক্সারসাইজ করতে পারছেন, 40 মিনিটস এক্সারসাইজ আপনি 4 বছর ধরে করুন, ইউ উইল গেট এ ভেরি গুড রেজাল্টস। এক্ষেত্রেও তাই, আপনি 3-4টে প্রোডাক্ট আপনার স্যুট করছে, আপনি সেটাকে 3-4 বছর ধরে ইউজ করুন, ইউ উইল গেট এ গুড রেজাল্ট, নট লাইক কনস্ট্যান্টলি ফ্লিপিং যে আজকে কি ট্রেন্ডি। আইস ফেশিয়াল খুব এগেন এগুলো ট্রেন্ড, আপনি 2 বছর আগে শুনেছিলেন, 2 বছর বাদেও শুনবেন না। অ্যান্ড কোনো সায়েন্স এরকম হয় না, সায়েন্স ইজ এ প্রোগ্রেসিভ সায়েন্স। এগুলো এরকম আরও অনেক কিছু হয়েছে আগেও, আপনি দেখবেন, আমি বলবো না, বাট এরকম ধরনের ফেশিয়ালের চল অনেক রকম এসছে, উইয়ার্ড অ্যাট টাইমস, বাট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 2 বছর বাদে আপনার সাথে পডকাস্ট হলে আপনি কোনো আইস ফেশিয়াল নাম করবেন না। অনেক অনেক ইনফরমেশন আমরা জানলাম, এবং আপনি এতটা ব্যস্ত স্কেডিউলের মধ্যে এখানে এসেছেন আমার পডকাস্টে, এটা আমার সৌভাগ্য, এবং আমার শুরুর দিকের পডকাস্ট, তাও আপনি এসেছেন। এবং আমার মনে হয় আজকের এই পডকাস্টটা থেকে আপনাদের অনেকগুলো মিথ ভেঙে গেছে। আর দ্বিতীয় কথা, কি ইউজ করতে হবে আর কোনটা ইউজ করতে হবে না, আপনার ত্বকের জন্য কোনটা ভালো সেটা আপনি বুঝেছেন। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই আমার এই কন্টেন্টটার, এই পডকাস্টের কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না, আমরা নিশ্চয়ই সেই প্রশ্নটা ডক্টর অভিষেকদের কাছে পাঠিয়ে দেবো। তো আজকের মতো এই পডকাস্টটা আমরা এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাকে এখানে আসার জন্য। সবাই ভালো থাকবেন। আরও একটা নতুন পডকাস্ট নিয়ে দেখা হচ্ছে খুব শিগগিরই। নমস্কার।